আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমি ফরিদউদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর, ট্রাভেল কাউন্সিলর লিমিটেড। আমরা ভিডিওর মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ট্রাভেল রিলেটেড ইনফরমেশন দিয়ে থাকি। তো যথারীতি কথা না বলে শুরু করা যাক। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলাপ করবো তা হচ্ছে সেনজেন ভিসা বা সেনজেন ভিসার বর্তমান আপডেট। তো প্রথমত সেনজেন ভিসা আপনারা জানেন যে সেনজেনভুক্ত দেশ মধ্যে এখন বর্তমানে রিসেন্টলি দুটি দেশ বৃদ্ধির কারণে এখন বর্তমানে 29টা দেশ রয়েছে সেনজেনভুক্ত, যেটাতে আপনি এক ভিসাতেই আপনি 29টা দেশেই ভ্রমণ করতে পারবেন। তো এখন যদি আমরা সেনজেন ভিসার কথা বলি বা সেনজেন ভিসার কথা চিন্তা করলে আপনাকে প্রথমত দুটো দিকেই চিন্তা করতে হয়। যে এক পার্টে হচ্ছে আপনার ইন্টারভিউ বেস, যে কিছু কিছু দেশ আছে যেগুলোতে ইন্টারভিউ দিতে হয়, আবার কিছু কিছু দেশ আছে যেগুলোতে ইন্টারভিউ দেওয়া লাগে না। তো আপনাকে অবশ্যই এটা খেয়াল করতে হবে যে কোন কোন দেশগুলোতে আপনার যদি ইন্টারভিউ নিয়ে অনেকের ভয় থাকে বা অনেকে ইন্টারভিউ বেশিরভাগই ইংলিশে হয়, অনেকে এটা ফেস করতে পারে না, প্রবলেম হয়। তো তাহলে আপনার ওই যেগুলোতে ইন্টারভিউ হয় না এই টাইপের দেশগুলোকে বাছাই করতে পারেন। আর ওভারঅল যদি আপনার ট্রাভেল হিস্ট্রি থাকে এবং হচ্ছে প্রফেশনাল ডকুমেন্টগুলো সঠিকভাবে থাকে, তাহলে আপনি ইন্টারভিউ ছাড়াও আপনি সেনজেন ভিসাটি পেতে পারেন। এর মধ্যে প্রথমত ইন্টারভিউ বেস যে প্রতিষ্ঠান যে দেশগুলো আছে সেটার মধ্যে হচ্ছে প্রথমে হচ্ছে বলা যায় ফ্রান্স। ফ্রান্স যদিও ভিসা যদি আপনার সবসময় ফ্রান্সের অ্যাম্বাসির একটা ছিল যে হচ্ছে অ্যাপ্লিকেশনটা তো অনেক কম পড়তো, তবে রিসেন্টলি ফ্রান্স অ্যাম্বাসিতে অ্যাপ্লিকেশন অনেক বেশি পড়তেছে, এই জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছে। আগে সাধারণত 1 সপ্তাহ 10 দিনের মধ্যে বা আরও কম সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যেত, তো এখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা অনেক টাফ। আর হচ্ছে রিসেন্টলি ফ্রান্স অ্যাম্বাসি পর্তুগালের ভিজিট ভিসাগুলো ফ্রান্স অ্যাম্বাসি প্রসেস করে থাকে। তো এই কারণে এখানেও কিছু অ্যাপ্লিকেশনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এই কারণে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা একটু সমস্যাপূর্ণ হয়েছে। অনেকবারে আপনাকে প্রায় অলমোস্ট হয়তো বা 1 মাসও ওয়েট করতে পারে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। কারণ আপনি যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপয়েন্টমেন্টের জন্য চেক করবেন, দেখবেন যে অ্যাপয়েন্টমেন্ট শোই করবে না। তো হয়তো আপনাকে বারবার ট্রাই করার পরে কখনো কখনো আপনি স্লটগুলো পেয়ে যাবেন এবং বুক করতে পারবেন। তো যদি আপনার আপনার যদি ট্রাভেল প্ল্যানটা খুব শর্ট টাইমের মধ্যে হয়, তাহলে আপনার এখানে যদি ইন্টারভিউর জন্য একটা ওয়েটিং পিরিয়ডটা চলে আসে, তাহলে আপনি অবশ্যই ফ্রান্স অ্যাম্বাসি অ্যাভয়েড করাটা উচিত। এছাড়াও আপনার হচ্ছে অন্য কোনো দেশ ট্রাই করতে পারেন। ফ্রান্স অ্যাম্বাসি অস্ট্রিয়া, চেক রিপাবলিক এবং হচ্ছে পর্তুগাল এই দেশের বিষয়গুলো প্রসেস করে থাকে। তো যেহেতু ফ্রান্স অ্যাম্বাসি ইন্টারভিউ বেস, তাহলে অবশ্যই আপনাকে ওই অন্য যে কোনো দেশে অন্য যেগুলোতে এখানে আছে যেমন অস্ট্রিয়া, চেক রিপাবলিক এবং পর্তুগাল, ওইসব দেশের ক্ষেত্রে আপনাকে ইন্টারভিউ দিয়ে বিষয়টা নিতে হবে। তো ইন্টারভিউ দেওয়ার পরে অন অ্যাভারেজ আপনার হচ্ছে প্রায় 1 সপ্তাহের মধ্যেই তাদের রেজাল্টটা চলে আসে। আর ফ্রান্স এম্বাসির একটা নেগেটিভ সাইড হচ্ছে তারা হচ্ছে যদি রিজেক্ট করে তারা একটা সিল দিয়ে দেয়, যেটা আপনার পাসপোর্টে সবসময় থেকে যাবে। এটা একটা নেগেটিভ থিং, অন্য কোনো এম্বাসি এই কাজটা করে না। তো এটা অবশ্য মাথায় রাখতে হবে যাদের, কারণ পাসপোর্টে একটা সিল থেকে যায়, এটা খুব খারাপ একটা দিক। অন্য যে কোনো এম্বাসি যদি আপনার পাসপোর্টটা দেখেছে, তারা দেখলে বুঝতে পারবে যে ফ্রান্স এম্বাসি আপনাকে একবার রিজেক্ট করছে। তো এটা অবশ্যই চিন্তা করার বিষয়। আর যথারীতি আপনার হচ্ছে একটা জিনিস যে যথারীতি আপনার ফ্রান্স এম্বাসি বা সেনজেনভুক্ত যে কোনো দেশে ট্রাভেল করার জন্য আপনার একটা ট্রাভেল হিস্ট্রি থাকা লাগবে, আর হচ্ছে প্রফেশনাল একটা ভালো ব্যাকগ্রাউন্ড থাকা লাগবে। আপনি চাকরি করলে চাকরির ডকুমেন্ট লাগবে। চাকরির ডকুমেন্ট বলতে বোঝে আসলে সেনজেনভুক্ত দেশগুলোতে পে স্লিপটা, যদিও আমাদের দেশের বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ছাড়া খুব ছোটো প্রতিষ্ঠানগুলো পে স্লিপের কালচারটাও ওভাবে নাই। কারণ আপনার এরা হয়তো বা টাকাটা ক্যাশে দিয়ে দেয় বা ব্যাংকে গেলেও ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করে দেয়, আলাদা করে ডকুমেন্ট ওভাবে দেওয়া হয় না প্রত্যেক মান্থলি। তো যদি পসিবল হয় সফটওয়্যারাইজ প্রত্যেক মান্থলি যে পে স্লিপ হয়, এটা 12 মাসে আপনার 12টা পে স্লিপ হতে পারে। তো আপনার হয়তো যদি যেহেতু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট 6 মাসের দিবেন, 6টা পে স্লিপ সাথে দিলে এর পাশাপাশি আপনার হচ্ছে ভিজিটিং কার্ড, আইডি কার্ড এগুলো দিতে পারেন। ব্যাঙ্ক স্টেটমেন্ট তো মাস্ট। কারো যদি হচ্ছে স্যালারি ব্যাংকে ঢুকলে তো আপনার ব্যাংক স্টেটমেন্টে শো করবে যে আপনার প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনার স্যালারি পাচ্ছেন, এটা ব্যাংক নির্দিষ্ট দিনে
অন অ্যাভারেজ 1 থেকে 10 তারিখের মধ্যে বা যেই তারিখেই হোক আপনার প্রত্যেক মাসে অ্যাজ ইউজুয়াল টাইমে সেম অ্যামাউন্ট ঢুকতেছে। তো এর পাশাপাশিও যদি একটা জিনিস খেয়াল রাখবেন, কারো যদি হচ্ছে স্যালারি ক্যাশে যায়, ক্যাশে গেলেও আপনি টাকাটা স্যালারি নোট দিয়ে আপনি ইচ্ছা করলে টাকাটা ক্যাশ যেদিন আপনি টাকাটা পাচ্ছেন ওই দিনই ব্যাংকে ঢুকে আপনার ব্যাংকে ঢুকে রাখতে পারেন। এরপরে আপনি ওখান থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট খরচ করেন এবং কিছু অ্যামাউন্ট সবসময় যেন আপনার সেভিংসে থাকে। এতে করে আপনার ভিসা পাওয়াটা অনেকটা ইজি হবে বা আপনার ভিসা পাওয়ার জন্য যে একটা প্ল্যানিং এটা আপনার সব একটু পারফেক্টলি হবে। আর যদি বিজনেস পার্সন হয়, বিজনেস পার্সন হলে অ্যাজ ইউজুয়াল ট্রেড লাইসেন্স টিন এগুলো তো অবশ্যই থাকবে। কারো যদি ইম্পোর্ট লাইসেন্স থাকে, ব্যাট থাকে, এগুলো অ্যাটাচ করে দেবেন। এছাড়া আপনার হচ্ছে ট্যাক্সের রিটার্ন জমা দেবেন, রিটার্নের সাথে সার্টিফিকেট এবং হচ্ছে অ্যাকনোলেজমেন্ট স্লিপগুলো এগুলোর সাথে অ্যাটাচ করে দেওয়াটা বেস্ট। আর এর পাশাপাশি একটা প্রপার বিজনেসম্যান যেহেতু আপনার হচ্ছে আপনার অবশ্যই ব্যবসায়ীর নামে ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে, এটা দিয়ে দিতে পারেন। এটা করে ব্যাঙ্ক স্টেটমেন্টটা শো করবে যে আপনার কেমন ট্রানজ্যাকশান কী অবস্থা আছে। আর একটা লাস্টে একটা প্রপার ব্যালেন্স, যেটা অবশ্যই আপনার লাস্ট ব্যালেন্সগুলো এটা খেয়াল করেন যে টাকাটা যেন ক্যাশ না ঢোকে। ক্যাশ ঢুকলে তারা এটাকে নেগেটিভ হিসাবে চিন্তা করে যে আপনি ভিসার জন্য টাকাটা ক্যাশ করছেন দিয়ে আপনি একটা ব্যালেন্স তোলার চেষ্টা করছেন। তো এগুলো খেয়াল রাখবেন। এটা হচ্ছে ওভারঅল একটা আর ওভারঅল একটা ভিসা পাওয়ার জন্য, স্যানজেন ভিসা পাওয়ার জন্য একটা প্রসেস, তো ডকুমেন্টের প্রসেস। এর পাশাপাশি ডকুমেন্টগুলো এছাড়াও বিজনেসম্যানের ক্ষেত্রে যদি আপনার কোনো অ্যাসোসিয়েশনের মেম্বার হয়ে থাকেন বা যেমন আপনার ইম্পোর্ট লাইসেন্স করতে গেলে বিভিন্ন অ্যাসোসিয়েশনের মেম্বার হয়ে থাকে, তো এই রিলেটেড কোনো অ্যাসোসিয়েশন মেম্বার থাকলে আপনি এটা শো করতে পারেন। আর এর বাইরে আপনার যদি কোনো সোশ্যাল অর্গানাইজেশন লাইক হচ্ছে লায়ন্স ক্লাব বা এই টাইপের নতুন আরও কিছু রোটারি ক্লাব এই টাইপের যদি আরও কোনো ক্লাবে যদি মেম্বার হয়ে থাকেন, এগুলোকে আপনার অ্যাজ এ প্লাস পয়েন্ট হিসেবে শো করবে। এগুলো থাকলে অবশ্যই দিয়ে দেবেন। তবে ভিসার জন্য যে আপনি এগুলোর মেম্বার হবেন এটাকে এইভাবে দেখাটা ঠিক হবে না। যদি আপনি এগুলার মেম্বার হয়ে থাকেন এটা আপনাকে অবশ্যই প্লাস একটা ভালো একটা অ্যাডভান্টেজ দেবে, কারণ আপনি ওভারঅল আপনার লিভিং এক্সপেন্স মেনটেন করে আপনার হচ্ছে আপনি একটা সোশ্যাল অর্গানাইজেশনের সাথে জড়িত, যেগুলোতে আসলে এগুলোতে মানুষ ইনকাম করে না, এগুলোতে মানুষ ডোনেট করে বা মানুষের কল্যাণের জন্য এগুলোতে এক্সপ্যান্ড করে। তো এগুলোতে ইনভলভ থাকাটা এটা অবশ্যই ভালো সাইন হিসেবে দেখা হয়। এগুলোতে যদি আপনার অ্যাকুরেটি থাকে তাহলে অবশ্যই এটা শো করবেন। এর পাশাপাশি অবশ্যই যেহেতু আমরা ফ্রান্স অ্যাম্বাসির এবং ফ্রান্স অ্যাম্বাসির রিলেটেডগুলো নিয়ে এই মুহূর্তে বলতেছি, তো অবশ্যই ইন্টারভিউ একটা প্রিপারেশন ব্যাপার থাকে। ইন্টারভিউর জন্য একটা মেন্টালি প্রিপেয়ার থাকবেন, যে মাইন্ডে ওভাবে চিন্তা করবেন যে আসলে ভিসার জন্য যেহেতু আমি অ্যাপ্লাই করছি, ভিসাটা আমার দরকার, কিন্তু ভিসা এমন যেন না হয় যে ভিসাটা না হলে আমার সব শেষ হয়ে যাবে। আপনি একবার রিজেক্ট হলেন 10 বার করতে পারবেন, কিন্তু আপনি ভিসা অফিসারকে যদি এটা এভাবে শো করেন যে আমার ভিসাটা লাগবে, এটা না হলে আমি শেষ, এই ধরনের মেন্টালিটি নিয়ে যদি আপনি অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিতে যান তাহলে আপনার রিজেক্ট হওয়ার সম্ভাবনা অবশ্যই বেশি থাকবে। কারণ ভিসা অফিসার আপনার অ্যাটিটিউড দেখলে বুঝতে পারবে যে আপনি এই ভিসার জন্য কতটা ডেসপারেট। তো ইন্টারভিউতে আরেকটা সমস্যা আমরা দেখছি যে হচ্ছে ইন্টারভিউটা অনেকে আছে বুঝতে পারে না যে ইন্টারভিউটা দাঁড়িয়ে দিতে হয় এবং হচ্ছে ওপেন প্ল্যাটফর্মে দিতে হয়, যে 1-to-1 না, যে আপনার কথাগুলো আশেপাশে মানুষগুলো শো করতেছে বা শুনতেছে। তো এটাও একটা বড় দিক যে আসলে আমি যা বলতেছি মানুষ শুনতেছে, কে কী মনে করে, আসলে এভাবে চিন্তা করার বিষয় না। কে কী মনে করে, সবাই আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য, সবাই ভিসা অফিসারের কাছে আবেদন করতেছে বা রিকোয়েস্ট করার চেষ্টা করছে অ্যাজ এ ফর্মালি যে আমাকে ভিসা দেওয়া হোক বা আমার ডকুমেন্টগুলো যথাযথভাবে মূল্যায়ন করে আমাকে যেন ভিসাটা দেওয়া হয়। তো আপনি যাই চিন্তা করে আসছেন, আপনারটা আপনার নির্দ্বিধায় তাকে অবশ্যই প্রকাশ করার চেষ্টা করেন। আর সেনজেনমুক্ত দেশগুলোতে আমরা দেখছি বেশিরভাগই এরা বাংলা বোঝে না, খুব কমে বাংলা বোঝে। যদিও চেষ্টা করবেন ইন্টারভিউটা ইংলিশে দেওয়ার জন্য, তাহলে হচ্ছে আপনি তার সাথে 1-to-1 কমিউনিকেট করতে পারেন। সে যা বলতেছে আপনি তা বুঝবেন এবং আপনারটাও সে সরাসরি বুঝে নিল। এতে করে আপনার কমিউনিকেশন অনেকটা ইজি হবে। যদিও আপনি ইংলিশ না পারেন, তারা হয়তো বললে দোভাষী ম্যানেজ করবেন। তারা সত্যিকারতে ইন্টারভিউ সেশনে তাদের দোভাষী থাকে। তো দোভাষী হলে এটা নট ব্যাড, তারপরও হচ্ছে আপনি একটা বলবেন, সে এটাকে কনভার্ট করে তাকে বলবে, আবার তার কথাও সে আপনাকে কনভার্ট করে আপনাকে বাংলায় বলবে।
এতে হয়তো অনেক সময় কমিউনিকেশনে গ্যাপ হতে পারে বা আপনার কথাটা তাকে বোঝাতে নাও পারেন পারফেক্টলিভাবে, বা তার কোশ্চনটাও আপনার তো নাও বুঝতে পারেন, তো এরকম গ্যাপ হতে পারে। তো এটা অবশ্যই চেষ্টা করবেন যে যেহেতু ভালো একটা দেশে ট্রাভেল করার জন্য আপনার চেষ্টা করতেছেন, তো ওই দিক যে আপনি ইন্টারভিউটা ইংলিশে দিলে বেস্ট। আবার বাংলায় দিলে যে আপনার বিষয় হবে না এমন না, যদি আপনার ডকুমেন্টগুলো অ্যাকুরেট থাকে, ইন্টারভিউটা অ্যাকুরেটলি প্লেস করতে পারেন, হয়তো বাংলা দিলেও বিষয় হতে পারে বা হয়। তো ঠিক আছে, যদি আপনার ফ্রান্স অ্যাম্বাসিতে গেল, এর বাইরে আপনার যদি ইন্টারভিউ ছাড়া যে আপনার যে দেশগুলোকে আমরা যদি চিন্তা করি, এখন বর্তমানে সুইডেনে অ্যাপ্লিকেশানটা প্রচুর অ্যাপ্লিকেশান পড়তেছে এবং বিষয় মাসাল্লাহ খুব ভালো বিষয় হচ্ছে। ইভেন এদের একটা জিনিস ভালো হচ্ছে, খুব রেজাল্টটা খুব দ্রুত দিচ্ছে। আর তো নবলগ অ্যাপয়েন্টমেন্টে ঝামেলা নাই, এবং আপনি আজকে ডকুমেন্ট রেডি আছে, আপনি আজকে নিয়ে জমা দিয়ে দিতে পারবেন। ইভেন কম খরচ, এখন বর্তমানে ওদের অ্যাপ্লিকেশন ফি অলমোস্ট 11,000 টাকা, আর হচ্ছে যদি আপনার কুরিয়ার সার্ভিস নেন তাহলে আরও 1,000 টাকা বাড়বে। তো টোটাল প্রায় 12,000 টাকার মধ্যে আপনি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারতেছেন। তবে অবশ্যই স্যানজেনের জন্য একটা ইন্স্যুরেন্স লাগবে। স্যানজেন দেশগুলোর জন্য একটা লিস্ট থাকে, যে স্যানজেনভুক্ত একটা অ্যানালিস্ট একটা ইন্স্যুরেন্স কোম্পানির লিস্ট থাকে, তাদের থেকে আপনাকে ইন্স্যুরেন্স করে নেবেন। যে কদিনে ট্রাভেল প্ল্যান করবেন ওই কদিনেরই একটা ইন্স্যুরেন্স নিয়ে নেবেন। শুধু গ্রিসের ক্ষেত্রে একটু গ্রিসের নিবন্ধিত আলাদা 4টা কোম্পানি আছে, তাদের থেকে নেওয়াটা বেস্ট। এগুলো গ্রিস ভিত্তিক কোম্পানি, যেগুলো অনলাইনে আপনি পেমেন্ট করে, যদিও খুব বেশি টাকা বেশি না, আপনার খুব কম খরচে আপনি গ্রিসের ইন্স্যুরেন্সটা করতে পারেন। তো এখন সুইডেন অ্যাপ্লিকেশনটা খুব কম সময় করতে পারবেন, ইভেন কম খরচে, ডকুমেন্ট অ্যাজ ওয়েল অলমোস্ট সেম, কিন্তু হচ্ছে এখানে সহজ হচ্ছে ইন্টারভিউ নাই এবং অ্যাপয়েন্টমেন্টের একটা ঝামেলা নাই। আর সুইডেনের পাশাপাশি আপনার একই বিএফএসেই আপনি হচ্ছে ডেনমার্ক, নেদারল্যান্ড, এগুলোতে অ্যাপ্লিকেশান সংখ্যা খুবই কম পড়ে। আপনি ইভেন জমা দিতে গেলেও এখানে সুইডেনে যদি অ্যাপ্লিকেশান পড়ে 5টা, ডেনমার্কে পড়ে 1টা, বা নেদারল্যান্ডের সেম এরকমই পড়ে। তো এতেও এগুলো আপনি ট্রাই করতে পারেন। আর সেনজেনের ক্ষেত্রে আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, আপনাকে যেই দেশে আপনি ভিসা করবেন, আপনাকে ফার্স্ট এন্ট্রিটা অবশ্যই ওই দেশে নিতে হবে, ওই দিক চিন্তা করে করবেন। অবশ্য ফার্স্ট এন্ট্রি দিয়ে আপনার যেখানে যে দেশে ইচ্ছা অ্যাপ্লাই করে চলে যেতে পারবেন। এতে আপনার যখন ঢুকার পরে কেউ আপনাকে ওভাবে করবে না। অবশ্য আপনার যখন ঢুকবেন ওই সময় আপনাকে ইমিগ্রেশন কোশ্চেন করবে, কই যাবা, কোথায় থাকবা, এই ডিটেলসগুলো আপনার কাছে অবশ্যই থাকা ম্যান্ডেটরি। তো এটা গেল সেনজেনের সুইডেন, ডেনমার্ক এবং নেদারল্যান্ডের ক্ষেত্রে। এর পাশাপাশি আপনি যদি ইটালি ট্রাই করতে পারেন, তবে ইটালিতে এই মুহূর্তে না করাটাই বেস্ট। ইটালি ভিজিট বিষয়টা যদিও রেশিওটা অনেক কম থাকে, এর পাশাপাশি হচ্ছে ইটালিতে স্পন্সর এবং এগ্রিকালচার বিষয় প্রচুর অ্যাপ্লিকেশান পড়তেছে। তো এই কারণে তারা হচ্ছে ভিজিট বিষয়েরও আগে অ্যাপয়েন্টমেন্ট ছিল না, তারা রিসেন্টলি এটা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করছে, যেটা আগে সুইডেনের মতো আপনি অ্যাপ্লিকেশান রেডি করে সরাসরি নিয়ে জমা দিতে পারতেন, এখন আর সেটা পারা যায় না। এখন আপনাকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, অ্যাপয়েন্টমেন্টটা যদিও পাওয়াও যায় না, অনেক টাফ। যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট পেলে নেবেন, ক্ষেত্রে এসে এগ্রিকালচার এবং হচ্ছে স্পন্সরে আপনি এমন আছে প্রায় 6 মাস 1 বছর পর্যন্ত পাসপোর্ট আটকে রাখতেছে, রেজাল্ট আসতেছে না। তো যদি ভিজিটাও আসলে এরকম হয়, এটা আসলে খুবই দুঃখজনক। আপনি একটা আইটিনারি দিলেন, 1 মাস পরে বা 2 মাস পরে আপনার হচ্ছে 3 মাস পাসপোর্টটাই আটকে রাখলো। তো এটা খুব অবশ্যই এটা নেগেটিভ দিক। আপনি হচ্ছে ইটালিটা অ্যাভয়েড করা যেতে পারেন। গ্রিস অ্যাপ্লিকেশানটা করতে পারেন, গ্রিসের রেজাল্টটা ভালো, যদিও অ্যাপ্লিকেশানের সংখ্যা খুবই কম। গ্রিসের দুটো দিকে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনার গ্রিসে পেমেন্টটা টিটিতে করতে হয়, এটা সরাসরি পেমেন্ট এখানে করা যায় না গ্রিসের অ্যাম্বাসি দিল্লিতে। কিন্তু বিএফএসে এখানে অ্যাপ্লিকেশান জমা নেয়, আপনাকে পেমেন্টটা টিটিতে পেমেন্ট করতে হবে। পেমেন্টটা করে ওই পেমেন্টের কপি সহকারে এবং অ্যাজ ওয়েল সব ডকুমেন্ট এখানে জমা দেবেন। আর একটা নেগেটিভ সাইড হচ্ছে এরা হচ্ছে 2-ওয়ে কুরিয়ার সার্ভিস দিচ্ছে, যেটা অলমোস্ট 9,000। এটা আসলে অনেক টাকা, দিল্লিতে যাওয়া, পাসপোর্টটা যাবে এবং আসবে, এর জন্য কুরিয়ার সার্ভিসের ফি। আর বিএফএসের ফি, অ্যাম্বাসি ফি সহকারে প্রায় অলমোস্ট 25,000 টাকার কাছাকাছি চলে যায়। তো অ্যাপ্লিকেশান করা অনেক এক্সপেন্সিভ। যদি আপনি টিটি করতে পারেন এবং হচ্ছে অ্যাপ্লিকেশানের এক্সপেন্সটা চিন্তা করে আপনি মাথায় নিয়ে যদি আবেদন করার চেষ্টা করতে পারেন, কারণ গ্রিসে অ্যাপ্লিকেশান খুব কম পড়ে। আপনি গেলে দেখবেন যে হয়তো বা আপনি আছেন শুধু ভিজিট ভিসার জন্য, বা হয়তো 1-2 জন আছে, কারণ পেমেন্ট করতে পারতেছে না।
অনেক দ্বারা ডিটিং করাটা পসিবল হয় না, আর অ্যাপ্লিকেশন খরচটা অনেক বেশি দেখে অনেকে এত আগ্রহ প্রকাশ করে না। তবে সবচেয়ে এই মুহূর্তে স্যানজেনের মধ্যে সুইডেনটা অ্যাপ্লিকেশন বেশি পড়তেছে। এর পাশাপাশি এখানে অবশ্য আরেকটা জায়গায় বড় রাখা ভালো যে ইটালি বিজনেস ভিসাগুলো আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন যদি আপনার বিজনেস ইনভাইটেশন থাকে। এসব বিজনেস ভিসার ক্ষেত্রে অবশ্যই ইনভাইটেশন লাগে না এই মুহূর্তে। আপনার বিজনেস ভিসাগুলো ইনভাইটেশন যেগুলো ইনভাইটেশন থাকে বিজনেস ভিসা, এগুলোতে অ্যাপয়েন্টমেন্ট লাগে না, আপনি সরাসরি আবেদন করতে পারেন। এগুলো আবেদন করলে হয়তো বা শর্ট টাইমে প্রসেস হতে পারে। তো ওভারঅল এখনকার সময় অনুযায়ী সব দিকেই ভিসা রেশিওটা মোটামুটি খুবই ভালো। আপনি অবশ্যই সঠিকভাবে প্ল্যান করে সামনে এগোতে পারেন। আর যেহেতু আমাদের প্রতিষ্ঠান ট্রাভেল কাউন্সিল লিমিটেড ভিসা প্রসেসিং নিয়ে কাজ করে, যদি আমাদের কোনো হেল্প লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আশা করি ভিডিও আর লম্বা না করে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।